রয়টার্সের কাছে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান। ডক্টর ইউনূস যখন জাতিসংঘে গিয়েছে সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে স্লোগান দিয়েছে, প্লেকার্ড প্রদর্শন করেছে, আপনার তার পদত্যাগ চাই, তার ফাঁসি চাই। কত বড় সাহস! এই সাহসটা কেন হলো? আপনার ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাদের বুঝতে হবে যে ডক্টর ইউনূস সম্পর্কে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি ইউনূস সাহেব আরও একটু অ্যাকশনধর্মী কাজ করতো, এই আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাজ লুটেরা যারা অবৈধ টাকা উপার্জন করে এখনো বিভিন্ন রূপে, তাই আমি ইউনূস সাহেবকে বলবো যে আমি তো মনে করি বিএনপি একটা ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন, এবং তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা নেতা কর্মীদের তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট চলবে, আবার বিএনপির নামে যুবদল ছাত্র নাম ভাঙে আবার সেই পুনর্দখল চলবে। এগুলো তো কোনো সংস্কৃতি না, আমাদের সভ্য হতে হবে। আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি। নাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা, আপনার মতো লোককে হত্যা করা, তকির মতো লোককে হত্যা করা, 11 বছর পর ফাইল ওপেন হয়, বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলে। দর্শক, এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো শেখ হাসিনার ছেলে জয়। বার্তা সংস্থা রয়টার্সকে জয় বলেছে তার মা নাকি শীঘ্রই দেশে আসবেন এবং বিচারের মুখোমুখি হবেন। সেই ভিডিওটিও আমরা দেখব। অন্যদিকে শিল্পী আসিফ বিএনপির তাড়াহুড়া নির্বাচন নিয়ে খুব ঝাড়লেন। অবশ্য তিনিও একজন বিএনপির কর্মী। দর্শক, এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। দর্শক, ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, আর দেরি না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন একের পর এক সম্পূর্ণ ভিডিওটি। রয়টার্সের কাছে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান। একই সঙ্গে আওয়ামী লীগ চায় নির্বাচনে অংশ নিতে। তো এটি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। নিশ্চয়ই বলা যায় যে তার এই বক্তব্যের পেছনে শেখ হাসিনার হয়তো একটি সম্মতি আছে। খবরে বলা হচ্ছে ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন। বুধবার তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতা কর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ দেশে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা চলছে। এছাড়া অনেকে আত্মগোপন করে আছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন। এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। 708 জনের শহীদের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়। যাই হোক, তবে সজীব ওয়াজেদ জয় যাই বলুক না কেন, এই বক্তব্যটা, তারই বক্তব্যটা আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনার চূড়ান্ত বক্তব্য এটা মনে করার কোনো কারণ নেই। মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছেন দেশের পরিস্থিতি নিয়ে। এটি ধারণা করা যায় যে আওয়ামী লীগ এখনো উজ্জীবিত আছে বা জীবিত আছে, শেখ হাসিনাও আছেন। এই ধারণাটা দেওয়ার জন্য মাঝে মধ্যে বিভিন্ন সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বিদেশে বেশ কিছু তৎপরতা আছে। তবে এইগুলো আওয়ামী লীগের মতন দলের ক্ষেত্রে পুনরুজ্জীবিত হওয়া, সংগঠিত হওয়া সারা দেশে এবং আত্মপ্রকাশ করা, এগুলি খুব সহজ কাজ বলে মনে করা হয় না। এমনকি যদি আওয়ামী লীগকে অফারও দেওয়া হয় যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, এই মুহূর্তে দলগতভাবে তাদের সেই অবস্থা নেই যে তারা অংশ নেবে। কিন্তু তারপরেও আন্তর্জাতিক গণমাধ্যমকে তারা বলবেন যে তারা বিচারের মুখোমুখি হতে চান, দেশে আসতে চান এবং পরিস্থিতি মোকাবেলা করতে চান, নির্বাচনে অংশ নিতে চান। এগুলি সবই হয়তো দলকে বাঁচিয়ে রাখা বা উজ্জীবিত।
ডক্টর ইনুজ যখন জাতিসংঘে গিয়েছে সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে স্লোগান দিয়েছে, প্লেকার্ড প্রদর্শন করেছে, আপনার তার পদত্যাগ চাই, তার ফাঁসি চাই। কত বড় সাহস! এই সাহসটা কেন হলো আপনার ডক্টর ইনুজ সাহেব এবং অন্যান্য উপদেষ্টাদের বুঝতে হবে যে ডক্টর ইনুজ সম্পর্কে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি ইনুজ সাহেব আরও একটু অ্যাকশনধর্মী কাজ করতো, এই আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাজ লুটেরা যারা অবৈধ টাকা উপার্জন করে এখনো বিভিন্ন রূপে, তাই আমি ইনুজ সাহেবকে বলবো যে আপনি অবশ্যই এই বিপ্লবী সরকার বা অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কঠিন এই দায়িত্ব নিন, কঠিনভাবে তাদের অ্যাকশন নিন এবং তাদের গ্রেপ্তারের আওতায় আনুন, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করুন, যারা বিদেশে গেছে তাদের ফিরিয়ে আনুন, তাদের বিদেশি পাচার টাকা আপনারা ফিরিয়ে আনুন। এইটা যদি না আনতে পারেন এরা আপনার বিভিন্ন রূপে বিভিন্ন সময় আসবে এবং এটা স্পষ্ট। আর এইটা যদি আপনি করতে পারেন তাহলে ওই আমেরিকায় বসে যারা আন্দোলন করেছিল বাংলাদেশের, সেখানে ওরাও আন্দোলন করেছিল আপনার পক্ষে, বীর লড়বে, বাংলাদেশেও লড়বে। এত বড় দুঃসাহস যে ওরা খুনি, ওরা ফ্যাসিস্ট, ওরা বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে এবং এরা বাংলাদেশের লুটে নিয়েছে, দুর্নীতি করেছে এবং তার নেত্রীর নামে 138টা মামলা হয়েছে। সে ওই দেশে বলে যে আমি পদত্যাগ করি নাই বা আমি কাছাকাছি আছি টুপ করে। আরে আপনার টুপ করে আসতে হবে না, বাংলাদেশে 18 কোটি মানুষ আপনাকে এনে বাংলাদেশে বিচার করতে চাচ্ছে। হতবাক হয়েছি, অবাক হয়েছি, আবার অবাক হয়নি এই জন্য যে এটা একটা স্বাভাবিক ঘটনায়, কারণ বর্তমান সিচুয়েশনে এটাই হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে যে গতকালকে জাতিসংঘে আমাদের বাংলাদেশের সবচেয়ে একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি বাংলাদেশের নোবেল বিজয়ী এবং বিশ্বে কয়েকজন হাতে গোনা লোকের মধ্যে এই ডক্টর ইনুজ সাহেব একজন, যাকে ইনুজ সাহেবকে এই খুনি হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা তিনি বলেছিলেন পদ্মা সেতু থেকে নামিয়ে তাকে চুবাবে বা মেরে ফেলবে। এরকম কথার পরেও সেই বেচারা একটা সময় এসে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। আমি এ পর্যন্ত 50 বার বক্তব্য দিয়েছি এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়দের কাছে যে যদি আপনারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান এবং যদি আপনারা এই বাংলাদেশে যে শহীদ হয়েছে সেই শহীদের আত্মার মাগফিরাত চান, শান্তি চান এবং তাদের জন্য যদি কিছু করতে চান এবং 30,000 আপনার আহত হয়েছে তাদের জন্য যদি কিছু করতে চান তাহলে প্রথম হবে আপনারা বিপ্লবী সরকার অথবা আপনারা গণ অভ্যুত্থানের সরকার। সেই গণ অভ্যুত্থানের সরকারের অ্যাকশন হবে গণ অভ্যুত্থান বা বিপ্লবী, কিন্তু ওনারা সেই ধরনের বিপ্লবী কোনো কিছু করতেছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেই ডক্টর ইনুজ যখন জাতিসংঘে গিয়েছে সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে স্লোগান দিয়েছে, প্লেকার্ড প্রদর্শন করেছে, আপনার তার পদত্যাগ চাই, তার ফাঁসি চাই। কত বড় সাহস! এই সাহসটা কেন হলো আপনার ডক্টর ইনুজ সাহেব এবং অন্যান্য উপদেষ্টাদের বুঝতে হবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরে যে কয়টি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, 91 সালে একটা ছিল বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক দিয়েছিল, 96 সালে ছিল, 2001 সালে ছিল এবং 2008 সালে সেনা সমর্থিত মোটামুটি ছিল। সেখানে মাত্র 90 দিনে বা এসেই তত্ত্বাবধায়ক সরকার বা যারা উপদেষ্টা ছিল 10 জনে বাংলাদেশের আমূল পরিবর্তন করেছে এবং সব জায়গায় ঠান্ডা করে দিয়েছিল। এরকম হয়েছে। সেখানে আমার মনে হয় যে একটা গ্রহণযোগ্য সময় সেখানে 2 গুণ 3 গুণ হতে পারে, সেখানে 1 বছর 1.5 বছর হতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনা প্রধান উনি বলেছেন যে 18 মাস একটা যথাযথ সময় এবং এইটা হলে আমি পূর্ণ সহযোগিতা করব। এবং এখানে আবার কালকে টকশোতে অনেকে বলেছে যে ওনার চাকরি আছে 18 মাস, এই জন্য উনি 18 মাস বলেছে। ভাই চাকরি 18 মাস আছে, সমস্যা কি? উনি যদি 18 মাসে একটা ভালো কাজ করে যেতে চায়, ওনার চাকরি দশায় যদি মনে করে যে বাংলাদেশে একটি জনগণের সরকার গঠন করে যাবে এবং উনি ইতিহাসে থাকবে, সেটা তো স্বাভাবিক ভালো কথা। এবং আমি মনে করি যে এই বাংলাদেশে চাইলে 1 সপ্তাহের মধ্যে দুর্নীতি, সন্ত্রাস, এই দখলবাজ, এই যারা মনে করেন অবৈধ টাকা উপার্জন করছে তাদেরকে একেবারে আইনের আওতায় নিয়ে আসা যায়। তাই আমি আপনাদের মাধ্যমে আজকেও আবার বলবো ডক্টর ইনুজ সাহেব, আপনার এখানে স্পষ্ট জনগণ হতাশা হয়েছে। আপনার প্রথম একটা বক্তব্য ছিল, সে বক্তব্যটা ছিল যে আপনার জনগণ ছাত্ররা এনে বসাইছে, অন্যরা বললে, এরকম তো কেউ বলবে না। আপনার অবশ্যই একটা অ্যাকশন প্রোগ্রাম থাকবে, একটা রোডম্যাপ থাকবে। সেইটা যদি না থাকে সাধারণ জনগণের আস্থাটা কমে যাবে। এবং আজকে আপনার এত বড় দুঃসাহস যে ওরা খুনি, ওরা ফ্যাসিস্ট, ওরা বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে এবং এরা বাংলাদেশের লুটে নিয়েছে, দুর্নীতি করেছে এবং তার নেত্রীর নামে 138টা মামলা হয়েছে। সে ওই দেশে বলে যে আমি পদত্যাগ করি নাই বা আমি কাছাকাছি আছি টুপ করে। আরে আপনার টুপ করে আসতে হবে না, বাংলাদেশে 18 কোটি মানুষ আপনাকে এনে বাংলাদেশে বিচার করতে চাচ্ছে। আর তাদের দাবি যে তুমি বাংলাদেশে আসো এবং তাকে আনা হোক এবং সেইখানে ওনার 138টা মামলায় 138 বার ফাঁসি হবে। সেই ফাঁসির লোক এটা বলে, আবার বলে আমি ক্ষমতা ছাড়িনি, পদত্যাগ করিনি। সেখানে প্রেসিডেন্ট নিজে বলেছে, সেখানে তো আর কোনো কিছুই অবকাশ থাকে না। এবং সেনাপ্রধান বলেছে যে আমি তার পদত্যাগপত্র নিয়েছি, প্রেসিডেন্টকে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, তুমি তো পলাতক। তোমার এমন কোন লোক, বাচ্চারাও জানে যে একটা লোক চলে গেছে, পলাতকের আবার চেয়ার থাকে, যেখানে মনে করেন একটা লোক চলে গেলে সেটা তো খালি হয় না, খালি থাকে না। তাই আমি মনে করি যে ডক্টর ইনুজ সম্পর্কে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি ইনুজ সাহেব আরও একটু অ্যাকশনধর্মী কাজ করতো, এই আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাজ লুটেরা যারা অবৈধ টাকা উপার্জন করে এখনো বিভিন্ন রূপে আসতে চায়, আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তারা আনসার, কখনো ইন্টার্নি ডাক্তার, কখনো এই সনাতন ধর্ম, কখনো মনে করেন ডাকাইত রূপে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে এই যে যাদেরকে পিটিয়ে হত্যা করলো, ঘুরে ফিরে দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা, গোপনে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এমনকি গতকালকে একজন লেফটেন্যান্ট যিনি তানজিম, সেই তানজিমকে চাকু দিয়ে হত্যা করেছে। কত বড় দুঃসাহস! যারা যৌথ বাহিনী, যারা অভিযান চালাবে, এটা আসলেই ভারত এবং এই আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। তাই আমি ইনুজ সাহেবকে বলবো যে আপনি অবশ্যই এই বিপ্লবী সরকার বা অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কঠিন এই
দায়িত্ব নিন, কঠিনভাবে তাদের অ্যাকশন নিন এবং তাদের গ্রেপ্তারের আওতায় আনুন, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করুন, যারা বিদেশে গেছে তাদেরকে ফিরিয়ে আনুন, তাদের বিদেশি পাচারের টাকা আপনারা ফিরিয়ে আনুন। এইটা আমি তো মনে করি বিএনপি একটা ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন, এবং তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিচ্ছেন নেতা কর্মীদের, তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট শুরু, আবার বিএনপির নামে যুবদল ছাত্র নাম ভাঙে, আবার সেই পুনর্দখল চলবে। এগুলো তো কোনো সংস্কৃতি না, আমাদের সভ্য হতে হবে। আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি। নাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা, আবরার মতো লোককে হত্যা করা, তকির মতো লোককে হত্যা করা, 11 বছর পর ফাইল ওপেন হয়, বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলেরা চাপাতি দিয়ে, হেলমেট বাহিনী চাপাতি বাহিনী, হোয়াট ইজ দিস? জনাব আসিফ, আপনার ছবিগুলি দেখেছেন। আমরা যতটুকু শুনেছি তিনি যেতে পারবেন না, যাদের সঙ্গে তিনি বসতে পারবেন না, পতাকা উঠবে না, এই ধরনের অনেক কথা শুনেছি। কিন্তু এখন তো দেখছি এত হাস্যজ্জ্বল ছবি, বুকে টেনে নেওয়ার ছবি, আরো ছবি এসছে, আমি দেখাচ্ছি আপনাকে। টুরোর সাথে মিটিং, সবার সাথে মিটিং। যাক, এটি আপনার মত প্রশ্ন ছিল এবং কিছু দর্শকের প্রশ্ন ছিল। আমি দর্শকদের প্রশ্ন শুনেছি এবং ছবিটাও দেখলাম। আমার মনে হচ্ছে যে আমি এক গর্বিত বাংলাদেশী হিসেবে একটা হাস্যোজ্জ্বল রাষ্ট্রনায়ককে দেখলাম, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়কের পাশে আমাদের রাষ্ট্রনায়ক। এবং সরোয়ার স্যার এবং রেজাউল করিম যেভাবে তারা কথা বলছেন, বিশেষ করে রেজাউল করিম বলছেন তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, তিনি মাঠে ছিলেন, ফিল্ডে ছিলেন অফিসার, জাস্টিন ট্রুডোকে দেখতে পাচ্ছি আমরা। আর সারোয়ার স্যার তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন আমাদের বয়োজ্যেষ্ঠ হিসেবে আমাদের কি করা উচিত। দুটা সাইড ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ করার জন্য। এবং এখন আপনি ছবি দেখালেন, আমি নিশ্চিত আমাদের এখানে মিউজিশিয়ানদের একটা কথা বলো, ফেসবুককে আমরা বলি ফেক বুক, জাস্ট সিটাকে কে উচ্চারণ করি। আর আমাদের দেশে যদি আপনি সবচেয়ে অ্যাক্টিভিস্ট দেখেন তাহলে দেখবেন ফেসবুকটাতে। অর্থাৎ আপনি ক্রিকেট দলের সমস্যা, তানজিম মারা গেল সমস্যা, বন্যায় সমস্যা, ফেসবুকটা কিন্তু চালু। এবং এখান থেকে আজগুবি কথাবার্তাগুলো সব বেরোয়, টুক করে ঢুকে যাবে, টুক করে বেড়ে যাবে। আচ্ছা, একটা সরকারকে তো সময় দিতে হয়, তাই না? একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে, তাদের 10টা উপদেষ্টা 16 উপদেষ্টা কাজ করছেন, তাদের বিভিন্ন কমিটি হয়েছে, এর মধ্যে আমরা বিসিবিতে বিমানে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং তারা আমাদের দেশের মানুষ অভ্যাসটাকে জানেন, কয়েকদিন পর প্রতিদিন মন্ত্রীকে কথা বলবে, এই উপদেষ্টা ওটা বলবে, ওই উপদেষ্টা অভ্যস্ত হয়ে গেছে টিভি মিডিয়াতে। যে এখন সমস্যা হচ্ছে ইউনুস সাহেব কেন প্রতিদিন কথা বলে না, উপদেষ্টা কেন ডেলি লেকচার দিচ্ছে না, এটা আমরা একটা সংসদে অভ্যস্ত হয়ে গেছি। তো আসলে তারা কাজ করছে, একটা সংসদীয় কমিটি নিয়ে কাজ করছেন আসিফ নজরুল স্যার। তিনি তাকে কতগুলো কাজ করতে হচ্ছে, কনস্টিটিউশন প্রোগ্রেস, আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশন, রাষ্ট্রের এই সংবিধানের সংশোধনগুলো কিভাবে আবার কারেক্ট করে নতুন পদ্ধতিতে আর কত চিন্তার বিষয় এখানে। তবে আমরা একটা জিনিস খেয়াল করেছি, যেটা এনজিও কে আমরা ফিল করি, অনেক এনজিও লিডার্স এখানে আছেন, বলতে পারবো অলমোস্ট এনজিও লোকজনই এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন। এনজিওর ব্যাপারে আমাদের সন্দেহ হচ্ছে, যেটা তাদের ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে 4টা ডিম লাগবে, 2টা ডিম খাওয়াবে কোনো মতে, আর 4টা ডিমের ওয়াজ করতে থাকবে। আমার কথা হচ্ছে 3টা মাস আমরা ওয়েট করতে পারছি না কেন? এই সরকারকে অন্তত 100 দিন সময় দিতে হবে, পৃথিবীর সিস্টেম দেন আমাদেরকে সেরা গভর্নমেন্ট তৈরি করতে হবে, যে পলিটিক্যাল পার্টিস গুলো ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণ করবে, নির্বাচন রাজনীতিতে। সেখানে নির্বাচন, স্থায়ী নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন পুলিশ প্রশাসন, স্বাধীন সচিবালয়, আমলা, এগুলো কিন্তু ফ্যাক্টর। একটা সময় আসবে যে আপনার এই ব্যবসায়ীরা রাজনীতি করবে কিনা, বা সেই আগের মতো গুন্ডাতন্ত্র 10 গুন্ডাতন্ত্র চলবে কিনা, আমাদের গুণগত মান কতটুকু পরিবর্তিত হবে, নাকি সেই যে টিমে দিচ্ছিলাম সেই টিমের আবার 300 আসামি পয়দা করবো আমরা, 300 সংসদ সদস্য আসামি হয়ে পালিয়ে যাবে। এই ব্যবসায়ীরা তাদের গুন্ডা পান্ডা দিয়ে রাজনীতি চালাবে, ভদ্রলোক, অধ্যাপক, শিক্ষক, আইনজীবী, যারা পেশাজীবী, বুদ্ধিজীবী, তারা নীরব ভূমিকা পালন করবে, তারা সরে যাবে রাজনীতি থেকে, সিভিল সোসাইটি টোটালি আউট হয়ে যাবে পলিটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে। হতে পারে না। আমাদের গুণগত মান পরিবর্তন করতে হলে আমাদেরকে সেই ইয়েতে কাজ করতে হবে। কিন্তু আমরা ছোট্ট ইস্যু নিয়ে অনেক বড় ব্যাপার গড়ে ফেলছি। আগামী 100টা দিন, অলরেডি 37 দিন গেল, এর মধ্যে আমরা ডক্টর ইউনুসকে দেখছি সংস্কারের যে আসিফ আকবর, সংস্কারের যে প্রয়োজন, সেটি আপনি কতটা, আপনি যে প্রয়োজন মনে করেন সংস্কারের জন্য, তো একটা সময় লাগে সেটি, কিন্তু আপনার দল বা রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে যে যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার এদিকে আপনার এই ন্যারেটিভটা একটা পক্ষ বলছে যে না, যৌক্তিক সময় বলতে শুধু যে 1 বছরের মধ্যে দিতে হবে, 1.5 বছরের মধ্যে দিতে হবে, আরো বেশি সময় লাগবে, কারণ সংস্কারটা এত সহজ নয়। কারণ আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো সেরকম ভাবে প্রস্তুত কতটুকু নিজেদেরকে করেছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ সারা দেশেই ক্ষমতা যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে বহু ধরনের অভিযোগ রয়েছে। এভাবেই তো নির্বাচন করা খুব দুষ্কর হয়ে যাবে। আমি সেটাই বলছিলাম যে আমাদের গুণগত মানটা পরিবর্তন করতে হবে। সেই 90% ব্যবসায়ী ইলেকশন করবে, নাকি দলীয় প্রভাবে, দলীয় প্রধানের বা কোন কাউন্সিলিং ছাড়া, কোনো গ্রহণযোগ্য নেতা ছাড়া, তারুণ্য ব্যতীত সেই জং ধরা সেই সিস্টেম, বাবা এমপি ছিল, ছেলে এমপি হবে, তার নাতি এমপি হবে, এই প্রক্রিয়া চলবে কিনা, নাকি কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে চয়েস করে কেন্দ্রে সেট করা হবে যে পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য মানুষ পাঠাবো, পার্লামেন্টে কোনো ব্যবসায়ী বা ফেমাস হওয়ার জন্য লোক পাঠাবো না। পার্লামেন্ট হচ্ছে আমাদের আইন প্রণয়নের ক্ষেত্র, যেখানে আইন সম্পর্কে মিনিমাম ধারণা আছে, পড়াশোনা আছে, যারা আইনকে ডেভেলপ করতে হবে, জনমুখী করতে হবে, সংসদ হবে গণবান্ধব, এবং সেখান থেকে ভালো প্রোগ্রেসিভ কিছু বের হবে। সেখান থেকে আমাদের কাজ নিশ্চয় করা হচ্ছে। এই জন্য আমাদেরকে সময় দিতে হবে সরকারকে। সেনাবাহিনী প্রধান তার বক্তব্য দিয়েছেন, তিনি তার জ্ঞানের আলোকে বা তার পর্যবেক্ষণ আলোচনা একটা মন্তব্য করেছেন, সেটাও বিশ্লেষণ হবে, আমরা বিশ্লেষণ করবো, দেখবো। নিশ্চয়ই তিনি তার প্রজ্ঞা দিয়ে কথা বলেছেন, এরকম আরো বক্তব্য আসবে। কিন্তু আমরা হতোদ্যম হবো না। একটা নতুন সরকার, তাকে 100টা দিন সময় দিতে হবে। 100 দিন পরে গভর্নমেন্টের প্রোগ্রেসে নিশ্চয়ই তারা কথা বলবে, এবং তখন আমরা হিসাব মিলাবো। এখন হিসাব মিলানোর সময় না। আমি মনে করি যারা এখন হিসাব মিলাতে চায় তারা অস্থির, চঞ্চল। ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে তাদের চঞ্চলতা তো বেশি।
একটা ধীর স্থির ভাবে রাষ্ট্র আগামী একদিনে কিছু হবে না। এবং গত 16 বছর তাহলে কি দেখেছেন তাহলে আপনি যে আওয়ামী লীগের 16 বছর দানবীয় শাসন দেখলেন, তখন আপনাদের কি মনে হয় নাই যে দেশটা ঠিক নেই? তখন তো আপনার কথা বলেন নাই, তখন তো আপনি পোস্টও করতে পারতেন না এলাকার পাতি নেতা ভয়। তো সেখান থেকে আপনাকে আবার ফিরে যেতে চান, নাকি আপনার যে বক্তব্যটা এখন বলতে পারছেন সেই বক্তব্যটাকে সম্বোধন করতে চান? সেজন্য আপনাকে সময় দিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে। এখনই হুট করে কিছু বলা যাবে না। এখন যারা মন্তব্য করে ফেলছে আমি মনে করি তারা ভালো ছিল, ভালো খিল্লতা সুলভ আচরণ করছে, তাদের ওই প্রজ্ঞাটা নাই। আর 18 কোটি লোক প্রজ্ঞামান হবে না। নেতারা দেশ চালাবেন, রাজনৈতিক দল দেশ চালাবেন, কিছু জ্ঞানী মানুষ আমাদেরকে পথ দেখাবেন। এটা আমরা আশা করি ডক্টর ইউনূসের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তত 100 দিন সময় দেওয়ার পরে আমরা সমালোচনা যাবো। এই জন্য আমি এখন পর্যন্ত সরকারের কোনো সমালোচনা যাচ্ছি না। তবে তানজিমের হত্যাকাণ্ড, তানজিমের সাথে যেটা হয়েছে, এবং আমাদের যে আস্তে আস্তে আমাদের ক্রেজিনেস বাড়ছে, আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা অসহিষ্ণু হয়ে যাচ্ছি, সমাজে আমরা মবের মতো জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছি, এগুলোতে আমাদের বেড়ে আসতে হবে। আমাদের সামাজিক সুস্থতা দরকার, আমাদের শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতার প্রয়োজন। কারণ আমাদের জেনারেশন যারা দেখিয়ে দিয়েছে যে তাদের যে বিষয়টা, সেটা ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করবে, একসময় তারাও রাজনীতি আসবে, তারাও বড় হবে। তো সুতরাং ওই মেন্টালিটি আমাদেরকে ধারণ করতে হবে যে আগে দিন যে রাজনৈতিক দিনগুলো গেল, আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন বিএনপির অবস্থা। যদি আমার দলের কথা বলেন, আমি দলের সমর্থক হিসেবে বলছি, আমি তো মনে করি বিএনপি একটা পরিণত ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন। এবং তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিচ্ছেন তার নেতা কর্মীদের, তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট চলবে, আবার বিএনপির নামে যুবদল ছাত্র নাম ভাঙে, আবার সেই পুনর্দখল চলবে। তো এগুলো তো কোনো সংস্কৃতি না। আবার বিএনপি ক্ষমতা থেকে যাবে, আবার কোনো পার্টি আসবে, আবার মব শুরু করবে। এই কালচার থেকে বের হওয়ার জন্য আমাদের সময় দরকার, এবং শক্তিশালী সময় দরকার, যে সময়ের মধ্যে এই জাতির শৃঙ্খলাতে হবে। এই জাতির শৃঙ্খলা শেখা জরুরি। এই যে টিস্যু পেপার থেকে শুরু করে পলিথিন পেপার থেকে শুরু, নিজেকে শৃঙ্খলার মধ্যে আনা খুব ইম্পর্টেন্ট। আমরা সিভিলাইজ হতে হবে, আমাদের সভ্য হতে হবে। আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি। নাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা, আবরার মতো লোককে হত্যা করা, তকির মতো লোককে হত্যা করা, 11 বছর পর ফাইল ওপেন হয়, বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলেরা চাপাতি দিয়ে, হেলমেট বাহিনী চাপাতি বাহিনী, হোয়াট ইজ দিস? এখান থেকে আমরা বেরোতে হবে। বের হওয়ার জন্য আমাদের এমন সিস্টেম করতে হবে, কঠিন আইন করতে হবে যেন আমরা আইনের ভিতর থাকি এবং আমরা নিজেরা সভ্য হই। একটা বিরল দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটা বিরল কেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে, আমরা অনেকে জানি, তারপরও আবার একটু বলবো। একই সাথে আরো কয়েকটা ব্যাপার একটু যোগ করতে চাই যে এই বিরল বৈঠকটার বার্তা কি। এবং আমি বিশ্বাস করি, আমি আমার আগের একটা ভিডিওতে এটা বলেছি, যেটাতে তাদের এই বৈঠকটা জানাজানি হওয়ার পর বলেছি, সেটা হলো এটার একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি। সিরিয়াস বার্তা আছে। কি সে বার্তা আবার একটু বলতে চাই, এবং এই বৈঠক কি হয়েছে, সেটা তাৎপর্য কি, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে, এটা বিরল কেন? এটা বিরল এই কারণে, মার্কিন প্রেসিডেন্ট এমন একটা সময় এই দ্বিপক্ষীয় বৈঠক করছেন, এই ধরনের সময় তারা সাধারণত এরকম কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের দিন বিভিন্ন পত্রপত্রিকা এসছে, আমরা দেখেছি অনেকে নিশ্চয়ই, যে সকালবেলা নিউ ইয়র্ক আসেন তিনি, উনি ভাষণ দেন, এরপর রাতে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে একটা নৈশভোজের আয়োজন করেন, যে নৈশভোজে তিনি কিছু কুশল বিনিময় করেন কারোর সাথে। এই হচ্ছে মোটামুটি নিয়ম। দ্বিপক্ষীয় বৈঠক এর মধ্যে হয় না, এবার হলো। একই সাথে আরেকটা তথ্য আমরা জেনে রাখবো, বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সর্বশেষ বৈঠকটির নজির হচ্ছে 2000 সালে শেখ হাসিনার সাথে বিল ক্লিন্টনের। বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেছিলেন এবং সেই সফরেই তাদের মধ্যে এই বৈঠকটা হয়েছিল। এটা হলো সর্বশেষ ঘটনা। তার মানে 2 যুগের মতো আগে এই বৈঠকটা হয়েছিল, তারপর 2 যুগ পর এই বৈঠকটা হলো। মানে কতটা গুরুত্বপূর্ণ। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, কখনো কেউ যদি কোনো নর্ম ভাঙেন, সেই নর্ম ভাঙার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা সাধারণত আমাদের কিছু স্বভাব আছে, অভ্যাস আছে, আমরা আমাদের ব্যক্তিগত জিনিসগুলো অনেক সময় ভাঙি। আমরা যখন কাউকে অনেক বেশি গুরুত্ব দিই, কেউ যখন আমাদের কাছে খুবই প্রিয়, অ্যাটলিস্ট বা নিজের পক্ষে গুরুত্বপূর্ণ, তখন আমরা সেটা করি। সুতরাং এই বৈঠকের মাধ্যমে এই মেসেজটাও দেওয়া হয়েছে। বৈঠকে কি কি কথা হয়েছে, ইনফ্যাক্ট কথার কন্টেন্ট আমাদের জন্য খুব বেশি জরুরি না, তারপরও আমরা একটু জেনে নিই। এখানে বলা হয়েছে, ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে তাদেরও পূর্ণ সমর্থন করা উচিত, মানে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন করা উচিত। তারপরে তাদের গ্রাফে তিনি একটা কালেকশন উপহার দেন, এটা ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় করছেন, সেটা তিনি করছেন। এটা হলো মোটামুটি নিউজ। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই ছবিটা আমরা অনেকে দেখেছি, আমি আমার থাম্বনেইলে ব্যবহার করেছি, সেটা হলো শুধুমাত্র উষ্ণ একটা করমর্দন তা না, অত্যন্ত আন্তরিকতা নিয়ে জো বাইডেন ডক্টর ইউনূসকে হাগ করছেন। এটাও আমাদের এই ছবিটা আমাদের সামনে এসছে, এবং আমরা বুঝতে পারি যে তিনি আন্তরিকতা বোধ করছেন এবং সেটা দেখাচ্ছেন। যে প্রেক্ষাপটে এই বৈঠকটা হয়েছে সেটা আমরা জানি, সেটা হলো ভারত ডক্টর ইউনূসের মোদির সাথে বৈঠকের যে ইচ্ছে সেটাকে ডিনাউন্স করেছে, রিফিউজ করেছে। তারা একটা কারণ দেখার চেষ্টা করছে, কিন্তু আমরা বুঝি কারণটা হচ্ছে তারা ডক্টর ইউনূসকে দেখাতে চাইছে
যে তুমি যে এত শির দাঁড়া শক্ত করে কঠোর করে কথা বলছো সেটা আসলে আমরা পছন্দ করছি না। মেসেজ দিয়ে লাভ হবে না, কারণ এটার অন্য আলামত আছে, আমি সেটা নিয়েও কথা বলবো। কিন্তু এই মেসেজটা তারা দিতে চাইছে। কিন্তু এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে জো বাইডেন ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন এবং এই মেসেজটা তিনি দিচ্ছেন যে তিনি এই সরকারের পাশে থাকবেন। আমাদের মনে রাখা দরকার, আমেরিকা থেকে ডক্টর ইউনূস তার সর্বোচ্চ সব সম্মান পেয়েছেন, আমরা জানি। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই দুটো পেয়েছেন, সাথে নোবেল পেয়েছেন। এই 3টা সম্মান। দর্শক, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।